সব বাচ্চা একসাথে মাথা নাড়ল, অর্থাৎ তারা চায়। আরহান মৃদু হাসলো, তারপর আবার বলল, তাহলে কেঁদো না, আমি তোমাদের আপুকে আবার নিয়ে আসবো, প্রমিস। বাচ্চারা এবার খুশি হলো। ঈশানী ও আরহানকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর তারা বিদায় নিয়ে গাড়িতে উঠলো। আরহান ঈশানীর মুখ চোখ টিস্যু দিয়ে মুছিয়ে দিল, তারপর পানি নিয়ে খেতে দিল। ঈশানী তখনও মন খারাপ করে আছে। আরহান ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, খুব শীঘ্রই আবার নিয়ে আসবো তোমায়, কেমন? মন খারাপ করে না। ঈশানী হাসলো। তারপর আরহান গাড়ি চালানো শুরু করলো। অলিভিয়া ব্যাগ ছিটেই ছিল, তাকে যেন কেউ ছুরিঘাত করলো। তার মনে হলো নিজের ভালোবাসাকে এভাবে অন্যের বাহুতে দেখার আগে তার মরণ হলো না কেন। সে যে ঘায়ের উপর ঘা সইতে পারছে না। চৌধুরী বাড়ি ড্রয়িং রুমে চায়ের আসর বসেছে। চায়ের আসরে উপস্থিত রয়েছেন জাহিদ চৌধুরী, মিনারা বেগম ও আরহান। চা বানিয়ে নিয়ে আসে ঈশানী। সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় অলিভিয়াকে। সে নিচে নেমে সোফায় এক সাইডে বসে পড়ে। ঈশানী তাকেও এক কাপ চা দেয়। জাহিদ চৌধুরী চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর ছেলের সাথে টুকিটাকি ব্যাপারে কথা বলছেন। অলিভিয়া সকলের দৃষ্টি আকর্ষণের জন্য হালকা কাশি দেয়, তারপর বলে, আমি আবার লন্ডন ব্যাক করব। ওখানকার কয়েকটা হসপিটালে অ্যাপ্লাই করেছি, ভিসার জন্য চেষ্টা করছি। মিনারা বেগম মায়াভরা মুখে বললেন, বিদেশ বাড়ি একা গিয়ে করবে, দেশেই থাকো। অলিভিয়া মলিন হেসে বলে, দেশেও আমি একা আন্টি। মিনারা বেগমের বড্ড মায়া হলো। সে অলিভিয়ার হাত ধরে বললেন, কেন, আমরা কি কেউ না? অলিভিয়া হাসলো। কান্না কেমন দলা পাকিয়ে আসছে। সে কান্না গিলে কোনো রকমে বলল, আপনারা আমার সবচেয়ে আপনজন, কিন্তু দেশে থাকলে আমার আরো বেশি কষ্ট হবে আন্টি। বিদেশের মাটি ঠিক আছে আমার জন্য। একটু দম নিয়ে আবার বলল, কয়েকদিন হয় এ বাড়িতে থাকছি, ভিসা হয়ে যাবে খুব শীঘ্রই। তবে বাকি কয়েকটা দিন আমি বাবার বাসায় থাকতে চাই। কাল সকালে আমি চলে যাব। মিনারা বেগম নাকচ করলেন, কড়া করে বললেন, একদম না, যে কয়েকটা দিন দেশে আছো এ বাড়িতেই থাকবে। একা একা থেকে ওখানে আরো গুমড়ে মরবে, তাই এখান থেকে যাওয়া নেই। কিন্তু আন্টি। অলিভিয়া কথা শেষ করতে পারে না, তার আগে জাহিদ চৌধুরী বললেন, আর কোনো কিন্তু না, তুমি আমার আয়রা ঈশানীর মতো। থাকতে কিসের বাধা তোমার? চলেই তো যাবে, যে কয়েকদিন আছো এখানেই থাকো। অলিভিয়ার চোখে পানি। একবার আরহানের দিকে তাকায়। আরহানও ওকে থাকতে বলে, না চাইতেও আগুনের তাপে তাকে থাকতে হবে। যে আগুন থেকে দূরে যাওয়ার জন্য এত আয়োজন, সে আগুনে আরও কিছুদিন দহন করতে হবে ভেবে দীর্ঘশ্বাস ফেললে সে। ঈশানীর সময় যাচ্ছে ব্যস্তভাবে। সামনে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। সে খুব মনোযোগ দিয়ে পড়ছে। তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তাকে চান্স পেতেই হবে। মাগরিবের নামাজ আদায় করে ঈশানী পড়তে বসেছে। কতক্ষণ সময় পেরোলো ঈশানী জানে না, তবে ধরণীতে আধার নেমেছে। খটখট শব্দ করে আরহান প্রবেশ করলো রুমে। তাকে দেখে ঈশানী বই রেখে এগিয়ে আসলো। লোকটা আসলে ঈশানীকে সামনে সামনে থাকতে হয় এমন না, আরহান বলেছে করতে। ঈশানী নিজে থেকেই করে। সারাদিন পর লোকটার দেখা পায় সে। তার মন চায় সব ছেড়ে ছুড়ে শুধু লোকটার সাথে মিশে থাকতে। তখন আরহান কয়েকবার শক্তভাবে না করেছে যে পড়াশোনা বাদ দিয়ে এসব করতে হবে না, পড়াশোনা আগে। কিন্তু ঈশানী শুনলে তো। এই যেমন এখন বই রেখে উঠে এসেছে, ট্রাউজার টি শার্ট এগিয়ে দিয়ে ছুটে নিচে গেছে ঠান্ডা পানি অথবা শরবত আনতে। আরহান সেটা খেয়ে শাওয়ারে যায়। ঈশানী সেই ফাঁকে কফি আনতে যায়, বেরিয়ে আসলে সেটা দেয়। আরহান কফি না নিয়ে আগে ঈশানীর কপালে চুমু দেয়। ঈশানীর হৃদয়ে শীতলতা পরশ বয়ে যায়। তারপর আরহানের ধমক খেয়ে আবার পড়তে বসে। এভাবেই যাচ্ছে ঈশানীর মিষ্টি মধুর ছোট্ট সংসার। রাত 11টা হবে বোধহয়। ঈশানী গিয়েছিল ছোটমার ঘরে। ছোটমার কোমরে ব্যথা হয়েছে। সে গিয়ে কিছুক্ষণ মালিশ করে দিয়ে আসতে আসতে 11টা 30 বেজে গেছে। নিজের রুমে ঢুকে ঈশানী হতবিহ্বল হয়ে পড়ে। দেখতে পায় অলিভিয়া তাদের রুমে। আরহানের আজকে মাথা ব্যথা হয়, ওষুধ খেয়ে আগে আগে শুয়ে পড়েছে। আর অলিভিয়া ঠিক আরহানের মুখের উপর ঝুঁকে আছে। কারো আওয়াজ পেয়ে অলিভিয়া সোজা হয়ে দাঁড়ায়। ঈশানীকে দেখে অপ্রস্তুত হয়, তারপর অপ্রতিভ হয়ে বলে, আসলে আরহানের কাছে একটা দরকার এসেছিলাম, ও ঘুমাচ্ছে দেখে ডাকতে গিয়েছিলাম আর কি। ঈশানী শান্ত চোখে দেখলো, তারপর কণ্ঠ গম্ভীর করে বলে, ওনার মাথা ব্যথা, কালকে বলো আপু। অলিভিয়া হাসার চেষ্টা করে বলে, ও আচ্ছা, ঠিক আছে। এক প্রকার পালিয়ে চলে যায়। ঈশানীর নারী হৃদয় মানল না এটাকে স্বাভাবিক ঘটনা হিসেবে। তার রাগ হলো, ভয় হলো। রুমে দরজা আটকে লাইট অফ করে সে আরহানের পাশে শুয়ে পড়লো। অনেকক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম আসছে না। তার মন অস্থির হয়ে আছে। সে কি অহেতুক ভয় পাচ্ছে? আরহানকে হারানোর ভয়টা কি অহেতুক? এসব প্রশ্ন মস্তিষ্ক জরাজীর্ণ। তখনও এক জোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরলো। কানের কাছে মুখ নিয়ে মৃদু ঘুমু ঘুমু কণ্ঠে বলে, কি ব্যাপার বউ,
ঘুম না এসে কিসের এত অস্থিরতা? ঈশানী এবার কেন যেন কান্না পেল। সে আরহানের বুকের ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা করলো। সেটা একটা চুমু দিয়ে বলে, আপনি ইদানিং আমার থেকে দূরে দূরে থাকছেন, এই দূরত্ব আমার সহ্য হচ্ছে না কিন্তু। আরহান অবাক হলো, এই মেয়ে কি বলে? এই মেয়ের থেকে দূরত্ব মানে সে জানে? আরহান আরো ঘনিষ্ঠতা ভাবে ধরলো ঈশানীকে, গলায় মুখ গুজে দিয়ে বলে, তোমার থেকে দূরত্বে যাওয়া অসম্ভব বউ। তোমার পরীক্ষা সামনে, সংসার, স্বামীর থেকে তোমার মনোযোগ পড়াশোনায় দেওয়া উচিত। ঈশানীর নিঃশ্বাস ভারী হলো। আরহানের মাথার পিছনের চুল আঁকড়ে ধরলো। আরহান যেন অঘোষিত সংকেত পেল, নিজের ভালোবাসা সিক্ত করলো ঈশানীকে, যেন সকল অভিযোগ মুছে দিতে চাচ্ছে প্রতি স্পর্শে। ঈশানী যেন নিজের ভয়কে, অস্থিরতাকে মেলে ধরলো। মধ্যরাতে বদ্ধ ঘরে ভেসে গেল দুজনের প্রেম সাগরে। আজকে কোচিংয়ে মিথিলা অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি চুপচাপ। ক্লাস চলছিল বলে ঈশানী বেশি গুরুত্ব দেয়নি। ক্লাস শেষ হলে ঈশানী সবার আগে মিথিলাকে চেপে ধরে। মিথিলা ঝরঝর করে কেঁদে দেয় ঈশানীকে জড়িয়ে। সে অনেক অবাক হয়, এই মেয়ে কাঁদছে কেন? মিথিলা একটু সময় নিয়ে কান্না কমিয়ে দিল। আব্বুর বন্ধুকে আব্বু কথা দিয়েছে তার ছেলের সাথে আমার বিয়ে দেবে। ছেলে নাকি বাইরে যাবে, তাই কয়েকদিনের মধ্যে ঘরোয়াভাবে বিয়ে দিতে চাচ্ছে ঈশানী। মিথিলা আবার কেঁদে উঠল। ঈশানী বুঝলো ব্যাপারটা। মিথিলাকে সামলিয়ে বলে, অব্র ভাইয়াকে বলেছিস এই ব্যাপারে? মিথিলা এবার করুণ চোখে চাইলো, তারপর বলে, তোর এমবিবিএস এখনো শেষ হয়নি ঈশানী, আমি কিভাবে ওকে কি বলবো? কিন্তু না বলে এইভাবে কষ্ট পেয়ে লাভটা কি বল? ভাইয়াকে বলে দে, আমার বিশ্বাস ভাইয়া একটা ব্যবস্থা করবে। ও কি করবে আমি জানি, কিন্তু ওর কেরিয়ার আমি কি করে রিস্কে ফেলি বল? তাহলে কি বিয়ে করে নিবি? মিথিলা আটকে ওঠে, তারপর বলে, কিছুতেই না, বিয়ে করলে একমাত্র ওকেই করব। কিন্তু আমার ভয় হয়, বাবা কি মানবে? ঈশানী জিজ্ঞেস করে। না মানলে তবে? মিথিলা উত্তর দেয় না, চেয়ে থাকে শূন্যে। তখনই তার ফোন বেজে ওঠে। তার পাগল প্রেমিক কল করেছে। মিথিলা চোখ থেকে আরো 2 ফোঁটা তপ্ত পানি গড়িয়ে পড়ে। ঈশানী চেয়ে দেখে প্রেমের বেদনা। আজ দিনটা শুক্রবার। ঈশানীর কোচিংয়ে আজ সাপ্তাহিক টেস্ট আছে, সেটা বিকেলে হয়। জিলা 2 দিন থেকে কোচিংয়ে আসে না। সেদিন অভ্রের সাথে সম্পর্কের কথা জানিয়ে দিয়েছে বাসায় সে, কিন্তু তার বাবা এ সম্পর্কে মানবে না। প্রথমতই সে কথা দিয়েছে তার বন্ধুর কাছে, কথার খেলাপ করা সম্ভব না। দ্বিতীয়ত অব্রতের বড়লোক পরিবার নয়, তারা মধ্যবিত্ত। বাবার ছোট্ট একটা ব্যবসা আছে, সেটা দিয়ে ছেলেকে মানুষ করছে। তাদের স্বপ্ন ছেলে মস্ত বড় ডাক্তার হবে, কিন্তু এতে পোষাবে না মিথিলার বাবার। তাই ভদ্রলোক মিথিলার বাড়ি থেকে বেরোনোতে নিষেধাজ্ঞা জারি করেছে। ঈশানীর সাথে কথা হয়নি সেদিন। কেঁদে কেটে একটু বলার পরপরই ফোন বন্ধ মেয়েটার। ঈশানী এটা নিয়ে ভীষণ মন খারাপ ও কষ্ট পাচ্ছে। ঈশানী রেডি হয়েছে। প্রতি শুক্রবার তাকে কোচিংয়ে নিয়ে যায় আরহান নিজে, আবার দাঁড়িয়ে থেকে নিয়ে আসে। যেহেতু শুক্রবার শুধু ওদের পরীক্ষায় হয় 1 ঘন্টার। আজ আরহান সকাল থেকে বাড়ি নেই, অলিভিয়ার সাথে গেছে। অলিভিয়া নিজের পিতৃ সম্পত্তির কিছু অংশ বিক্রি করতে চায় বিদেশ যাওয়ার আগে, সেটার জন্য আরহানের সাথে গিয়েছে। সে এখনো অলিভিয়াকে নিয়ে ভয়ে আছে, কিন্তু সেরকম কিছু না কখনো ঘটেনি বা তার নজরে পড়েনি। তাই সে ধরে নিয়েছে তার অবচেতন মনের কারসাজি এগুলো। সেদিন থেকে সে যথাসম্ভব এই ব্যাপারগুলোকে স্বাভাবিক নেওয়ার চেষ্টা করে, তবুও কিছু একটা কিন্তু থেকে যায়। ঈশানী জোর করে পাত্তা দিতে চায় না। সে তৈরি হয়ে বেরিয়ে পড়ে কোচিংয়ের উদ্দেশ্যে। ঈশানীর পরীক্ষা শেষ হয়েছে, প্রায় 30 মিনিট হবে, কিন্তু আজ হঠাৎ আবার কোচিংয়ের চেয়ারম্যান এসেছে। তিনিও তখন থেকে বক্তৃতা দিয়ে যাচ্ছে। প্রায় মাগরিবের আগে আগে তাদের ছেড়ে দেয়। ধরণীতে তখন পুরোপুরি আধার নামেনি। ঈশানীর বাইরে বের হয়, চারদিকে নজর বুলিয়ে দেখে গাড়ি নেই। ঈশানী ভাবলো হয়তো এক্ষুনি চলে আসবে, তাই সে দাঁড়িয়ে অপেক্ষা করলো কিছুক্ষণ, কিন্তু সময় গড়িয়ে অনেকক্ষণ যাওয়ার পরও গাড়ি দেখা পায় না। ঈশানী এবার কপাল কুঁচকায়, একটু টেনশন ও ভয় কাজ করে ভিতরে। তারপর উপরে স্বাভাবিক রেখে এগিয়ে যায় রাস্তার দিকে। উদ্দেশ্য রিক্সা নিয়ে চলে যাবে। রাস্তার মাঝে দাঁড়িয়ে সে একটি রিক্সা থামায়, জায়গার নাম বলে। সে উঠে পড়ে। শহরে তখন আধার নেমেছে। রাস্তার স্ট্রিট লাইটে উজ্জ্বল হচ্ছে চারপাশ। এরকম রাতের বেলা ঈশানী কখনো একা বের হয়নি। মনে তার একটু ভয় চাপলো, তবুও সে বেশি পাত্তা দিল না। কাছেই তো, সে ঠিক চলে যেতে পারবে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই রিক্সা থেমে গেল। ঈশানী রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলে উঠল, কি ব্যাপার মামা, রাস্তার মাঝখানে থামিয়েছেন কেন? রিক্সাওয়ালা মামা ভয়ে ভয়ে বললেন, সামনে কার জানি দাঁড়ায় আপা।
ঈশানী সামনে তাকায়, কয়েকজন ছেলে মুখোশ পরে দাঁড়ানো। ঈশানীর বুকের ভেতর ধক করে উঠলো, আতঙ্কিত মুখে সামনে চাইলো। এই রাস্তায় তুলনামূলক নির্জন, মানুষ কম, মাঝে মাঝে কয়েকটা প্রাইভেট কার যাচ্ছে। ঈশানী নামে না। ছেলেগুলো সামনে এগিয়ে আসে, ভয়ে গলা শুকিয়ে আসে তার। ছেলেগুলো এসে ঈশানীর হাত ধরে নামায়। ঈশানী হাত ঝাড়া দিয়ে ওঠে, তারপর কর্কশ কণ্ঠে বলে, কে আপনারা? রাস্তা কেন আটকেছেন? হাত ছাড়ুন। ছেলেগুলো সমস্যারে হেসে উঠল। মাঝের একটা ছেলে নিজের মুখের গামছা নামালো। ঈশানীর শরীর ভয়ে একটা ঝাঁকি দিল, আত্মার পানি শুকিয়ে গেল। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে ইঙ্গিত দিচ্ছে পালানোর জন্য, কোনো একটা অনিষ্ট হতে চলেছে। চারদিকে কেমন যেন আধারের প্রলোভ পড়েছে, চারদিকে মানুষের ছায়াও দেখা যাচ্ছে না। রিক্সাওয়ালা মামা ইতিমধ্যে নিজের যান বাঁচাতে পালিয়েছে। ঈশানী মনে এতক্ষণ একটু সাহস সঞ্চয় ছিল, সেটাও যেন হাওয়ায় মিলিয়ে গেল। সামনের মানুষটিকে দেখে সামনে দাঁড়ানো মানুষটি বিশ্রীভাবে হেসে উঠল। ঈশানীর মনে হলো যেন কোনো দৈত্য দাঁড়িয়ে তার সামনে। মুখ দিয়ে অস্ফুট স্বরে বের হলো, রনি ভাই। রনি বিশ্রীভাবে হাসলো, সেই স্বভাব সুলভ ভঙ্গিতে বলে ওঠে, হ্যাঁ ডার্লিং, আমি হিসাব চুকাতে এসেছি। ঈশানীর ভয়ে দু পা পিছিয়ে গেল। নির্জন রাস্তা, এতক্ষণ কয়েকটা প্রাইভেট কার গেলেও এখন সেটা দেখতে পাচ্ছে না। একদম ফাঁকা রাস্তা। ভয়ে ঈশানীর হৃদয়ে কামড় মারল। সে আর কিছু না ভেবে উল্টো পাশে ঘুরে দৌড় দিল। এই লোকগুলো নিশ্চয় তাকে ছাড়বে না। সে প্রাণপণে দৌড়ে যাচ্ছে। পিছন থেকে ছেলেগুলোর দৌড়ানোর আওয়াজ ও বিশ্রী গালি শুনতে পাচ্ছে ঈশানী। তার শরীর গুলিয়ে উঠছে, শরীর অসাড় লাগছে। এমন সময় তার ফোন বেজে উঠল। ঈশানী দৌড়াতে দৌড়াতে ফোন বের করলো, যেন সে জানে কে কল করেছে। এমন ভঙ্গিতে কলটা রিসিভ করে বলে, আমাকে বাঁচান প্লিজ, ওরা আমার পিছু নিয়েছে, বাঁচান। ঈশানীর নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। দৌড়াতে দৌড়াতে অপর পাশ থেকে আরহানের অস্থিরতাপূর্ণ আওয়াজ আসে, কোথায় তুমি? কারা পিছু নিয়েছে? ঈশানী ঠিক আছো? কোথায় আছো? ঈশানী হু হু করে কেঁদে দিল। একটা ইটের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। ব্যথায় চোখ মুখ খিচে ফেলে সে। ফোনের অপর পাশ থেকে আরহান ব্যস্ত ও অস্থির কণ্ঠ ভেসে আসে। পিছনের লোকগুলো ইতিমধ্যে ঈশানীকে ঘিরে ধরেছে। ঈশানী ভয়ে ভয়ে তাকিয়ে কেঁদে বলে, আমায় ছেড়ে দিন প্লিজ, রনি ভাই ছেড়ে দিন। আরহান ফোনের ওপাশ থেকে শুনলো ঈশানীর করুণ কণ্ঠস্বরা আকুতি। রনি নাম শুনতে সব বুঝে গেল, রক্ত মাথায় উঠে গেল। ফোনের মধ্যে চিল্লিয়ে বলে উঠল, কুত্তার বাচ্চা, ওকে স্পর্শ করবি না। রনি জানোয়ারের বাচ্চা, ওকে স্পর্শ করবি না। হাত কেটে কুকুরকে খাওয়াবো। আবার বলে, ঈশানী কোথায় আছো? আমাকে বলো। ঈশানী ভয়ার্থ চোখে তাকায় রনির দিকে। সে যেন খুব মজা পেল আরহানের কথায়, গা দুলিয়ে হাসছে। ঈশানী ফোনটা হাতে নিয়ে কিছু বলতে নিলে রনি কেড়ে নেয়। তারপর ঈশানীর হাতের উপর পা দিয়ে পিষে ধরে। ঈশানী ব্যথায় আর্তনাদ করে ওঠে। রনি সেভাবে ফোন মুখের কাছে নিয়ে বলে, বড় ভাই, রিল্যাক্স রিল্যাক্স। এত তারা কিসের? ভাবি আর দেওর একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। এত উত্তেজিত হলে চলে? আরহান একটা অশ্রাব্য গালি দিয়ে চিল্লিয়ে বলে, রনি, ওকে ছেড়ে দে, এর পরিণাম অনেক খারাপ হবে। ছেড়ে দে ওকে বলছি। রনি আবার হাসে। নির্জন রাস্তায় সে হাসির ঝংকার ভয়ঙ্কর লাগে। রনি এবার চোখ দুটো লাল করে ঈশানীর হাতের উপর পাটা আরেকটু পিষে ধরে বলে, ধর, পরিমাণের আগে তোর বউটাই না হয় গেল তখন। ওকে ছেড়ে দে রনি, ছেড়ে দে। এ পর্যায়ে আরহানের কণ্ঠস্বর করুণ শোনালো। রনি আবার হাসলো, যেন খুব মজা পেয়েছে। হাসতে হাসতে বলছে, আচ্ছা যা, ছেড়ে দিলাম। তুই আয় তবে, ওকে নিয়ে নিজেকে আত্মসমর্পণ করবি। তোর সাথেও তো অনেক হিসাব বাকি। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। কোথায় আসতে হবে বল। ঠিকানা চলে যাবে তোর ফোনে, কিন্তু যদি বেশি চালাকি করে পুলিশ অথবা অন্য কোনো ফোন দিয়ে আটিস, তাহলে তোর বউয়ের লাশও খুঁজে পাবি না। আরহান সঙ্গে সঙ্গে বলে, না, একাই যাব আমি। তুই শুধু বল ঈশানীকে স্পর্শ করবি না, কষ্ট দিবি না, আমি এক্ষুনি আসছি। রনি আর কিছু না বলে ফোন কেটে দেয়। এদিকে ঈশানীর প্রতিটি রন্ধ্রে ভয়রা জমাট বাঁধতে শুরু করে। সে মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছে। গুলিয়ে ফেলছেন অশ্রু এবং নিঃশ্বাস। রনি পা সরিয়ে ঈশানীকে এক ঝটকায় উঠিয়ে সোজা দাঁড় করায়। পাশ থেকে একজন ছেলে বলে, ভাই, ওই শালায় যদি পুলিশ নিয়ে আসে? রনির চোখ জ্বলছে, যেন সে কোনো রক্তপিপাসু, কোনো শেয়াল। তারপর হিসিয়ে বলে, সেই ব্যবস্থাও করা আছে আমার। আগে এই শালিকে নিয়ে চল। ঈশানী আর্তনাদ করে মিনতি করলো। রনি ভাই প্লিজ ছেড়ে দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। রনি বিকৃতভাবে হেসে উঠল। তারপর বলল, ক্ষতি করিসনি,
তোর জন্য জেলে ছিলাম। আমার বাবার রাজনীতিতে মুখ থুবড়ে পড়েছে, অপদস্থ হয়েছে। তোর নাগর লেলিয়ে দিয়েছিস, এইগুলো তোর কম মনে হয়? আর সব কিছুর প্রতিশোধ তুলব, প্রতিটি অপমানের, প্রতিটি আঘাতের। আসল খেলা তো শুরু হবে তোর নাগর আসার পর। কথাটা শেষ করে বাহু চেপে ধরে অপর একটি ছেলে ঈশানের মুখে কষ্টিক বিষে দেয় এবং মোটা রশি দিয়ে তার হাত বেঁধে দেওয়া হয়। তারা ধীরে ধীরে ঈশানীকে টেনে নিয়ে যেতে থাকে নির্জন রাস্তায়, গভীর অন্ধকারে, এক ভয়াবহ রাতের দিকে। আরহান বেরিয়ে গেছে 8 ঘন্টা হবে। চৌধুরী বাড়িতে যেন নেমে এসেছে এক অভূতপূর্ব শোকাবহ নীরবতা। মিনারা বেগম থেমে থেমে কেঁদে যাচ্ছেন তখন থেকে, আর থামার নাম নেই। অলিভিয়া সামলাচ্ছেন ওনাকে, কিন্তু মিনারা কেঁদেই যাচ্ছেন। শরীর খারাপ হওয়ার উপক্রম। সে জাহিদ চৌধুরীর কাজ ঝাঁকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, কথাটা যেন গুলিয়ে যাচ্ছে ভিতরে সব। জাহিদ চৌধুরী শক্ত হয়ে থাকলেও তার ভিতরে চলছে অস্বাভাবিক ভয়। অস্থির চিত্তে পায়চারি করে গেছে। ছেলের জীবনের উপর রিস্ক নেওয়ার বিন্দুমাত্র সাহস নেই তার উপর মেয়েটাও তাদের হাতে বন্দি। হঠাৎই বুকে হাত দিয়ে বসে পড়লেন জাহিদ চৌধুরী। মিনারা বেগম স্বামীকে ধরলেন, আবার কেঁদে দিলেন। তার সোনার সংসারে কিসের নজর পড়লো? ছেলে মেয়ে, এখন স্বামী, সবাই অনিশ্চয়তার দ্বার প্রান্তে। সে কোথায় যাবে, কি করবে? তখনই ব্যস্ত পায়ে ছুটতে ছুটতে প্রবেশ করলো আয়রা। পিছনে ইয়াসিন যথাসম্ভব চেষ্টা করছে তাকে সামলানোর, মাঝে সতর্ক বাণী ছুটছে। আস্তে যাও, পড়ে যাবে। আরু সাবধানে যাও, ব্যথা পাবে। আয়রা এসব শুনলে তো সে ছুটে এসেছে মায়ের কাছে। বাবার অবস্থা দেখে এবারও সেও কেঁদে দিল। ইয়াসিন শ্বশুরকে রুমে নিয়ে গেল, ডাক্তারকে কল করলো, তারপর আয়রাকে ডেকে বলল, জান, ভেঙে পড়ো না। মা ভেঙে পড়েছে, এখন তুমি ভেঙে পড়লে হবে? তোমাকেই তো সামলাতে হবে। আর তোমার ভেতরে ভেতরে যে ছোট্ট প্রাণটা আছে সেটাও তো ভয় পাচ্ছে। তুমি এদিকটাও সামলাও। আমার এখন ভাইয়ের কাছে যেতে হবে। আমার বন্ধু স্পেশাল ফোর্সে আছে, ওকে আমি খবর দিয়েছি, সেখানে যেতে হবে। এদিকটা সামলে নাও শোনা। তারপর আয়রা ডেকে বলল। আয়রা কপালে চুমু দিল সে। আয়রা শব্দ করে কেঁদে দিল। ইয়াসিনকে জড়িয়ে ধরে বলল, ভাই আর ঈশানী। কান্নার দমকে আর কিছু বলতে পারলো না, গুলিয়ে ফেললো সব। ইয়াসিন বলতেও দিল না, উল্টো সে বলল, কাঁদে না, কিচ্ছু হবে না ওদের। এবার আমাকে যেতে দাও আরু, কেঁদো না আর, বাবার কাছে যাও। আয়রাকে বুঝে সে বেরিয়ে গেল। আয়রার বাবা মার রুমে গিয়ে দেখে মা জায়নামাজে বসেছে, বাবা অস্থির চিত্তে শুয়ে আছে। সেও মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছে, ওদের হেফাজত চাইছে। শহর থেকে অনেকটা দূরে, যেন অসভ্যতা থেকে বিচ্ছিন্ন এক লোকেশন। চারপাশে শুধু শূন্যতা আর নীরবতা। আশেপাশে নেই কোনো বাড়ি ঘর, মানুষের অস্তিত্ব। মাঝখানে এক বিশাল খোলা মাঠ, যার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পুরানো পরিত্যক্ত মিল কারখানা। জং ধরা লোহার গেটটি ধাক্কা দিতে একটা কর্কশ শব্দ করলো। নিঃশব্দ পরিবেশে এই শব্দ কেমন গা ছমছম শিহরণ জাগালো। আরহান সেই গেট ধাক্কিয়ে ভেতরে যায়। কারখানাটা সম্ভবত পুরনো লোহার কারখানা, বেশ উঁচু বিল্ডিং। অন্ধকারে চারপাশ ঠিক ধারণা করতে পারলো না সে। মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে উপরে যায় সে। দোতলা সিঁড়ি মারিয়ে 3 তলায় উঠে থেমে যায়। রনির দেওয়া বার্তা অনুসারে এখান থেকে তার লোক এসে নিয়ে যাবে তাকে। আরহান 2 মিনিট দাঁড়িয়ে থাকলে সামনে থেকে দুটোই মানব ছায়া দেখতে পায়। লোক দুটোর হাতে পিস্তল। সেটা আরহানের মাথার পিছনে ঠেকিয়ে সামনে যেতে ইশারা করে। আরহান 2 হাত উঁচু করে সামনে এগিয়ে যায় তাদের নির্দেশনা অনুযায়ী। তার ভিতরে অস্থিরতা। না জানি মেয়েটার কি অবস্থা, তার ঈশানী কি ভয়ে গুটিসুটি মেরে আছে? এই জানোয়ারগুলো কিছু করেনি তো? নানা রকম প্রশ্ন ও চিন্তায় জর্জরিত তার ভেতর। তাকে নির্দিষ্ট কামরায় নিয়ে যাওয়া হলো। আরহান একবার চোখ বুলিয়ে পুরো ঘরটা দেখলো। বেশি কিছু নেই, একটা পুরনো জং ধরা মেশিন, একটা চৌকি যেটার উপর রনি বসে আছে। পাশে 2জন ছেলে মিলে তাস খেলছে, যেন পিকনিক করতে এসেছে। সে পুরো ঘরে নজর বুলিয়ে ঈশানীকে কোথাও পেল না। তাকে এগিয়ে নিয়ে যাওয়া হলো। রনি খেলা থামিয়ে তাকালো আরহানের দিকে, ঠোঁটে হাসির রেখা টেনে লম্বা সালাম দিল। আসসালামু আলাইকুম বড় ভাই। আরহান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ঈশানী কোথায়? কোথায় রেখেছিস ওকে? রনি শরীর দুলিয়ে হাসে, তারপরও বলে, এত ব্যস্ত হচ্ছেন কেন বড় ভাই? আগে আপনার সাথে ছোট হিসাবটা মিটিয়ে নেই, তারপর না হয় আমার ডার্লিং, ও সরি, আমার ভাবির সাথে দেখা করবেন। আরহান অশ্রাব্য গালি দিয়ে বলে, আগে ঈশানীকে আমার সামনে নিয়ে আয়। ওকে ঠিকঠাক না পেলে তোর বুক চিরে রুহু বের করে আনবো আমি, হারামজাদা। রনি আবার হাসে, যেন কোনো মজার কৌতুক শুনছে সে। তারপর হঠাৎ করে চোখ মুখে নেমে আসে ঘোর অন্ধকার। চোখ লাল করে বলে ওঠে, আমার একটা ইশারায় তোর খুলে উড়ে যাবে, আর তুই আমার রুহু বের করার হুমকি দিচ্ছিস? শালা মরতে এসেও তেজ কমে না।
তোর বউকে যত্ন রেখেছি শুধুমাত্র তোর সামনে তোর বউকে আদর করবে বলে। এখন স্পর্শ করিনি। সেদিন তো তোর কিছুই ছিল না, তোর একটা মেয়ের জন্য আমাকে মেরেছিলি। আর সম্পর্কে সেই মেয়ে তোর, আর তাকেই তোর সামনে স্পর্শ করব, প্রতিটি অঙ্গ ঝলসে দেব, তুই শুধু দেখবি। আরহান আর নিজেকে থামাতে পারল না। এগিয়ে আরহান গিয়ে মুঠি করে ধরে রনির কলার চেপে বলে, চুক্তি ছিল আমি আসলে ওকে ছেড়ে দিবি। ওকে ছেড়ে দে, না হলে তুই বেঁচে ফিরতে পারবি না জানোয়ারের বাচ্চা। রনি আবার হাসে। তার বৃষ্টি হাসিতে রক্ত গরম হয় আরহানের। নাক বরাবর এক ঘুষি মারে। পিছনের দুটো ছেলে তেড়ে আসে আরহানকে ধরতে। রনি হাত দিয়ে ইশারা করে পিছিয়ে যেতে। ছেলে দুটো পিছিয়ে যায়। তারপর নিজের রক্ত মুছে সোজা হয়ে দাঁড়ায়। রনি গা দুলিয়ে বলে, শালা, তোর সাহসে দাঁত দিতে হচ্ছে। তোর বউ আমার জিম্মাই, তবু তেজ কমে না। মেরে দিই তোর বউকে, এরপর সাহস দেখা। আরহান বোধহয় দমল এবার। দাঁত কিড়মিড় করে বলল, ওকে আমার সামনে আন, আমি ওকে ঠিকঠাক দেখতে চাই, তারপর তুই যা খুশি করিস। রনি হাত দিয়ে ইশারা করতে দুটো ছেলে ঈশানীকে নিয়ে আসে। মুখে পজিটিভ হাত বাঁধা চেয়ারের সাথে। আরহান হন্তদন্ত হয়ে দৌড়ে যায় সেদিকে, কিন্তু তখনই রনির লোকেরা ঈশানীর মাথায় বন্দুক তাক করে। থেমে যায় আরহানের কদম। ঈশানী অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে। বুকটা ভেসে যাচ্ছে, তার দুমড়ে মুচড়ে যাচ্ছে। মুখে কষ্টিপ থাকায় কথা বলতে পারছে না, শুধু উঁ করে যাচ্ছে। হাত পা ছোড়ার চেষ্টা করে যাচ্ছে নিরন্তর। রনি এগিয়ে আসে আরহানের দিকে। আরহানের হাঁটু বরাবর লাথি দেয়। ঈশানীর দিকে মনোযোগ থাকায় সে দুর্বল হয়ে হাঁটু ভেঙে বসে পড়ে। রনি ক্ষিপ্ত হয়ে বলে, দেখেছিস বউকে? এবার তাহলে তোর আর আমার হিসাব বরাবর করা যাক। ঈশানী কাতরিয়ে ওঠে আরহানকে ধরার জন্য, যেন ছুটে আসতে চাইছে কিন্তু পারছে না। রনি আবার পিঠ বরাবর লাথি দিয়ে বলে, তুই যতক্ষণ মার খাবি ততক্ষণ তোর বউয়ের শ্বাস চলবে। ঈশানী ছটফটিয়ে ওঠে, যেন বলতে চাইছে, আপনি চলে যান, আপনার এই অবস্থা আমি সইতে পারছি না, চলে যান আপনি। কিন্তু কিচ্ছু বলতে পারলো না। মুখে শুধু উ করে গুঙ্গিয়ে যাচ্ছে। রশি ছিঁড়ে চেয়ার ভেঙে যেন আরহানের কাছে যাওয়ার প্রয়াস করে যাচ্ছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। শহর থেকে অনেকটা ভিতরের দিকে নির্জন জনমানবহীন জায়গায় সেই পরিত্যক্ত লোহার কারখানাটি। ইয়াসিন তার পরিচিত স্পেশাল ফোর্স নিয়ে ইতিমধ্যে সেই কারখানাটি ঘিরে ধরেছে। ভেতরে পরিবেশ আন্দাজ না করে তারা কোনো পদক্ষেপও নিতে পারছে না। এতে করে জানের ঝুঁকি হতে পারে। তাদের প্রতিটি পদক্ষেপ নিতে হবে ভেবেচিন্তে, সতর্কতার সাথে। ইয়াসিন খুবই বিচলিত ও ভীত, কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকার মানসিকতা নেই। সেও এগিয়ে যাচ্ছে সেদিকটায়। চারদিকে ঘোর নীরবতা। অমানিসার শরীরে লোম খুব দাঁড়িয়ে যাচ্ছে। ভেতরে দুজন মানুষ জীবন মরণের দ্বার প্রান্তে। রনির দুজন লোক আরহানের দুহাত চেপে ধরে আছে, আর রনি একাধারে মেরে যাচ্ছে আরহানকে। সে নিশ্চুপ নির্জীব হয়ে তাকিয়ে আছে ঈশানীর দিকে, যার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে একজন পাষণ্ড লোক। ঈশানী ছটফট করছে, যেন মারগুলো আরহানকে নয়, তাকেই মারা হচ্ছে। এ পর্যায়ে থেমে গেল রনি। তার লোককে ইশারা করলো ঈশানীর মুখের কষ্টিপ খুলে দিতে। সেই লোকটি আদেশ অনুযায়ী কাজ করলো। ঈশানী চিল্লিয়ে বলে উঠল, ছেড়ে দিন ওনাকে, উনি আপনার কিছুই করেনি, আপনার ক্ষতি আমি করেছি। ওনাকে ছেড়ে দিন, আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দিন ওনাকে। কাঁদতে কাঁদতে নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম ঈশানীর। আরহান চেয়ে দেখলো তার প্রাণ ভোমরা আকুতি করুণ আর্তনাদ। রনি পৈশাচিক হাসি হাসলো, বিকৃতভাবে বলল, আরো চিল্লা, তোর নাগরকে মেরে শাস্তি পাচ্ছিলাম না, তুই চিল্লাবি আর তোর নাগরকে রক্তাক্ত করব, তাতেই না ফিল আসবে। চিল্লা, আরো বেশি চিল্লা। ঈশানীর ঘর কাঁপিয়ে কেঁদে উঠলো, আকুতি মিনতি করে গেল তার নিজের মানুষটার জন্য। রনি এবার হাতে একটা হকি স্টিক নিল, আরহানের হাঁটু বরাবর মেরে দেয়। সে হাঁটু ভেঙে বসে পড়ে। ঈশানীর আর্তনাদ চিল্লানোর শব্দ আরো বেড়ে যায়। সে আরহানকে অনুরোধ করে বলে, আপনি উঠুন প্লিজ, আমি দেখতে পারছি না এগুলো, আমি মরে যাবো, আপনি উঠুন। আরহান একটা শব্দ করে না। রনি ওকে বেগতিক মারতে থাকে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে বসে পড়ে কাঠের চৌকিতে। আরহানের অবস্থা তখন নির্জীব, কোনো বস্তুর মতো, যেন যখন তখন জান বেরিয়ে যাবে। কপাল চুইয়ে রক্ত বের হচ্ছে, ঠোঁটের কোণে কেটে রক্ত বের হচ্ছে, হাত পা ও ছিলে ছুলে খুলে যাওয়ার উপক্রম। ঈশানী কাঁদতে কাঁদতে সেও নিষ্প্রাণ। মনে মনে আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় পাচ্ছে না। রনি আবার উঠে দাঁড়ায়, আরহানের সামনে গিয়ে এক হাঁটু গেড়ে বসে, তার চোয়াল শক্ত করে চেপে ধরে বলে, চোখ খোল শালা, এটা তো শুধু আমাকে মেরেছিস সেটার হিসাব চুকলো। তোর সামনে এখন তোর বউয়ের শরীরের প্রতিটা ভাঁজে স্পর্শ করব, দেখবি না তুই? ওঠ শালা, চোখ খুলে দেখ। যেই মেয়েকে স্পর্শ করার জন্য তুই এসব শুরু করেছিস, সেই মেয়ে আজ পুড়িয়ে
আমি সব শেষ করব, তাও চোখের সামনে। ওঠ, চোখ মেলে তাকা শালা। শেষের কথা বলে জোরে লাথি দেয় আরহানের পেটে। আরহান কেসে ওঠে, মুখ দিয়ে রক্ত বের হয়। রনি পা ঘুরিয়ে অগ্রসর হয় ঈশানীর দিকে, কিন্তু পা সামনে আগায় না। পিছনে ঘুরে দেখতে পায় আরহান তাকে ধরেছে এক হাতে। রনি গা দুলিয়ে হাসে, যেন খুবই মজার কিছু ঘটেছে। বিড়বিড় করে বলে, শালা ভাঙবে তবু মস্কাবে না, আজ ওকে ভেঙেই ঘুরিয়ে দিব। আরহান দুর্বল চিত্তে বলে, ওর দিকে এক পা বাড়ালে তোর পা কেটে কুত্তাকে খাওয়াবো। ওকে স্পর্শ করলে তোর হাত আমি পুড়িয়ে দেব। রনি পা ঝাড়া দিয়ে হাত ছড়িয়ে দেয়, এগিয়ে যায় ঈশানীর দিকে। তৎক্ষণাৎ একটা মরিচা ধরার রড ঘূর্ণি খেয়ে এসে ধাক্কা মারে ঈশানীর পাশে দাঁড়ানো লোকটার হাতে। তার হাত থেকে বন্দুকটা ছিটকে মেঝেতে পড়ে যায় ধাতব ধ্বনিতে। আরহানের পাশে দুজন বিশাল দেহী লোক তেড়ে আসে। আরহান দু পা দিয়ে দুজনকে লাথি দেয়। সাময়িকভাবে তারা ছিটকে পড়লেও তেড়ে আসে আরহানকে ধরতে। আরহান দু হাতে শক্ত করে ধরে রাখে। রনি এগিয়ে আসে আরহানের দিকে, আরহানের গলা চেপে ধরে বলে, শুয়োরের বাচ্চা, বেশি লাফালাফি করলে এখানেই জান নিয়ে নিব। তখন দেখিস তোর বউকে বেশ্যাগিরি করতে। আরহান থুতু মারে রনির মুখে, তারপর ক্রোধে চিল্লিয়ে বলে, রনি কসম আল্লাহর, ওকে স্পর্শ করলে তোদের জান নিতে দুবার ভাববো না। ওকে স্পর্শ করবি না, ওকে ছেড়ে দে। তোর আমার হিসেব আছে, আমার সাথে মিটিয়ে নে। রনি ক্ষোভে আরহানের নাক বরাবর ঘুষি মারে। আরো কয়েকটা ঘুষি লাথি দিয়ে আবার যায় ঈশানীর কাছে। এতক্ষণে আরহানের অবস্থা করুণ, সে ঝুঁকে পড়েছে। পাশে দুটো লোকের সাহায্যে দাঁড়িয়ে আছে শুধু। রনি এগিয়ে যায়, গিয়ে একটানে ওড়না কেড়ে নেয় ঈশানীর। ঈশানী ডুকরে কেঁদে ওঠে। আরহান নিভু নিভু চোখে দেখছে। রনি সে ঈশানীর গায়ে স্পর্শ করতে যায়, আরহানের শরীরে যেন অসুরের শক্তি ভর করে। সে দুটো লোককে ঝটকা দিয়ে সরিয়ে দৌড়ে যায় রনির কাছে। রনির ঘাড় বরাবর লাথি দিলে সে মুখ থুবড়ে পড়ে। এলোপাতাড়ি মারতে থাকে রনিকে। পিছন থেকে দুইজন লোক এসে ধরে আরহানকে। তারা ছাড়াতে ব্যর্থ হয়। আরহান কাঁধ ঝাড়া দিয়ে ওদের সরিয়ে দেয়। আরহান পাগলের মতো মারতে থাকে রনিকে, কিন্তু দু তিনটে লোকের সাথে সে পারে না। তার উপর সে জখমি। তারা এসে ছিন্ন করে নিয়ে যায় আরহানকে। তাকে আলাদা করলেও সে সামনে রনিকে গালি ও সাবধানী বাণী দিয়ে যাচ্ছে। এদিকে রনি উঠে দাঁড়ায়, মুখের রক্ত থুতুর সাথে ফেলে দিয়ে ক্ষিপ্ত নজরে তাকায় আরহানের দিকে। এগিয়ে গিয়ে আরহানের আবার এলোপাতাড়ি মারতে থাকে। ভেসে আসে ঈশানীর ক্রন্দনরত চিৎকার, আর্তনাদ, আকুতি। নিমিষে বদ্ধরুম হয়ে ওঠে যেন কোনো জাহান্নাম। রনি পৈশাচিক আনন্দ নিয়ে মারতে থাকে আরহানকে, কিন্তু রুমটা হঠাৎ থমথমে হয়ে যায়। বিকট এক শব্দে রনি দলবল নিশ্চুপ ও চমকে ওঠে। একে একে সব লোক পড়ে যেতে থাকে। কেউ বুঝে ওঠার আগেই গুলির নিঃশব্দ শব্দ যেন বাতাস ছিঁড়ে এগিয়ে আসে। রনি ঘুরে তাকিয়ে দেখে দুজন, তিনজন, পাঁচজন, মুখে মুখোশ, গায়ে কালো ট্যাকটিক্যাল পোশাক, হাতে সাইলেন্সার লাগানো, সব মেশিন গান, স্পেশাল ফোর্স। রনি তাকিয়ে দেখে, কিন্তু তার মুখে ভয়, বিচলিত, আতঙ্কিত অথবা বিস্ময়ের কিছুই নেই। বরং আরহানের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসে সে। তার পাশে দুজন লোকের হাতে গুলির লেগে মাটিতে লুটিয়ে পড়েছে। ঈশানীর পাশে লোকটা স্পেশাল ফোর্সের হাতে বন্দি। ইয়াসিন ও উঠে এসেছে। সে ঈশানীর হাত পা খুলে দিচ্ছে চেয়ার থেকে। ঈশানী যেন এক আশার আলো পেল। স্পেশাল ফোর্সের একজন লোক সতর্ক বাণী হিসেবে ছুড়ল, নিজেকে আত্মসমর্পণ করুন রনি শিকদার, না হলে কিন্তু আমাদের গুলি করার পারমিশন আছে। রনি তাকায় অফিসারের দিকে, বিশ্রীভাবে হেসে বলে, গুলি করবেন স্যার, করেন। আমি রনি শিকদার, মৃত্যুর ভয় পাই না। তবে মরণের আগে আমার কাজ শেষ করতে দিলেন না, এটা নিয়ে কিন্তু আমি কষ্ট পেয়েছি। অভিনয় করে মুখ ছোট করে ফেললো। আরহান তখনও মাটিতে লুটানো। সে উঠে ঈশানীর কাছে যেতে নিলে রনি পা দিয়ে ফেলে দেয় তাকে। তারপর আরহানের মাথায় বন্দুক ঠেকিয়ে আবার হিংস্রভাবে বলে, আমি যদি আজ নিজে মরি তবে মরলাম, কিন্তু ওদের মৃত্যু নিশ্চিত করে তবেই মরব। এখন স্যার আপনারা ভাবেন, একজন মরবে নাকি দুজন মরবে? ঈশানী চিৎকার করে উঠে দৌড়ে আসতে চায় আরহানের কাছে, কিন্তু দীর্ঘক্ষণ চেয়ারে হাত বাঁধা থাকার হাত পা ঝিমঝিমিয়ে গেছে। তৎক্ষণাৎ বল না পেয়ে পড়ে গেল সে। ঈশানী দৌড়াতে চায়, কিন্তু শরীর আর সাড়া দেয় না। চোখ দিয়ে নেমে আসে নিঃশব্দ কান্না, ঠোঁট কাঁপে। রনি ঈশানীকে দেখে বলল, এক পা এগোবি তো তোর নাগরের খুলি উড়িয়ে দেব। ঈশানী ওখানেই বসেই কাঁদতে থাকে। ফোর্সের লোক রনিকে বলে, আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনি আত্মসমর্পণ করুন, আপনার শাস্তি কম হবে।
রনি হাসলো বিশ্রীভাবে, পৈশাচিক হাসি হাসলো। কিছু বলতে নেওয়ার আগে আরহান আঘাত করলো তাকে, মুখ থুবড়ে পড়ে গেল রনি। আরহান দৌড়ে যায় ঈশানীর কাছে, ঈশানীকে জড়িয়ে ধরে যেন তার আত্মার রুহু ফিরে এসেছে। ঈশানী আরহানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়, প্রতিটি ক্ষতে চুমু বসায়। ওদিকে রনি পড়ে যাওয়ার সাথে ফোর্সের লোকেরা তাকে ধরে ফেলে, কিন্তু রনি তাদের ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। তার পিছু নেয় ফোর্সের লোকেরা। পুরো বিল্ডিং জুড়ে ছমছমিয়ে ওঠে বুটের ঠক ঠক শব্দ। আরহানের অবস্থা নাজুক। রনিও তার লোকেরা তাকে পিটিয়েছে বেধড়ক, তার শরীরের প্রতিটি অংশে ক্ষত ভরা। ঈশানী কেঁদে ফেলল আরহানের এই অবস্থা দেখে। আরহানকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিল, প্রতিটি ক্ষতে চুমু দিয়ে যেন সে সব ব্যথা শুষে নেওয়ার প্রয়াস চালাচ্ছে। আরহান নির্জীব হয়ে দেখে যাচ্ছে ঈশানীর পাগলামে। কক্ষে আরহান, ঈশানী ছাড়াও উপস্থিত ছিল ইয়াসিন। বাকি ফোর্সের লোকেরা রনিকে ধরতে পিছু নিয়েছে। ইয়াসিন এগিয়ে গিয়ে বলল, ভাই, আমাদের এবার বেরিয়ে পড়া উচিত। এখনো বিপদ মুক্ত নন আপনারা। ঈশানীর দিকে তাকিয়ে আবার বলল, ঈশানী, ওঠো, ভাইকে তুলতে সাহায্য করি, তুমিও দুর্বল। আরহানের দু হাত ঈশানী ও ইয়াসিনের দু কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ায়। পায়ের হাঁটু ও গোড়ালিতে মেরে জায়গাগুলো ভালো জখম করেছে। প্যান্ট ছিঁড়ে রক্ত বের হচ্ছে, থেতলে গেছে জায়গাগুলো। রুম থেকে বের হয় কিছু দূর যাওয়ার পর আরহান ইয়াসিনকে বলে, তুমি একটু গিয়ে দেখো রনিকে ধরতে পেরেছে কিনা, আর গাড়িটাও বের করো। এখান থেকে বের হয়ে আমরা রওনা দেব। ইয়াসিন ইতস্তত করে বলল, ভাই, ঈশানী তো একা একা আপনাকে নিয়ে যেতে পারবে না। আমি নিচে যাই, পরে দেখছি। আরহান শুনল না, জোর দিয়ে বলল, আমি যেতে পারবো, তুমি ওদিকটা দেখো। এখান থেকে যত দ্রুত সম্ভব বেরোতে হবে আমাদের। ইয়াসিন আর কিছু বলে না, সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে। নিচে যে কয়েকজন ফোর্সকে আত্মরক্ষার জন্য পাহারা দিতে বলা হয়েছিল তারা রয়েছে। ইয়াসিন এগিয়ে গিয়ে প্রশ্ন করল, ক্রিমিনালকে কি ধরা হয়েছে? শাহেদ কোথায়? এখনো আসেনি? ফোর্সের লোকেদের মধ্যে একজন বলে, স্যার তো এখনও এদিকে আসেননি, আর ক্রিমিনালদের ও দিকে দেখা যায়নি। ইয়াসিন কিছুটা চিন্তিত হয়ে তারপর আবার প্রশ্ন করে। পুরো বাড়ি কি ঘেরাও করা হয়েছে? উত্তর পাওয়ার আগেই বুম করে শব্দ হয়। ইয়াসিন সহ বাকি সবাই সামনে তাকিয়ে দেখতে পায় পুরনো লোহার কারখানাটিতে আগুন জ্বলছে। ইয়াসিন হতবিহ্বল, অবাক ও চমকে তাকিয়ে থাকে। পর মুহূর্তে চিল্লিয়ে ওঠে। ভাই, ঈশানী? তখনই একদল ফোর্সের লোক বেরিয়ে আসে ভেতর থেকে। তাদের দেখে ইয়াসিন ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, আপনারা এসেছেন? ভাই কোথায়? ঈশানী কোথায়? আগুন জ্বলছে কিভাবে? শাহেদ নামের লোকটি যে ইয়াসিনের বন্ধু, বর্তমানে টিমটিকে লিড করছে, সে জানায়, ওনারা ভিতর থেকে বের হয়নি এখনো। ইয়াসিন পাগল প্রায় না, ওরা এখনো ভেতরে। আগুন লাগলো কিভাবে? ভাই, ঈশানী? হয়ে সুধায়। বলতে বলতে ভেতরে যেতে নেয়, ইয়াসিনকে আটকে দেয় বাকি লোকজন। দুজন লোক রনিকে নিয়ে আসে, হাতে তার গুলি লেগেছে, তবুও হাসতে হাসতে বলে, বলেছিলাম না আজ এখানে ওদের মরণ নিশ্চিত। আজ ওদের মরণ হবেই। ইয়াসিন তেড়ে যায় গিয়ে ঘুষি লাগায় রনির মুখ ও নাকে। বাকিরা তাকে আটকে রাখে। ইয়াসিন চকিত হয়, শাহেদকে গিয়ে বলে, শাহেদ, ভাই ঈশানী ভেতরে, ওদের বাঁচা, কিছু কর। শাহেদ ইয়াসিনকে সালাম দেয়, তার জুনিয়রকে নির্দেশ দেয় ফায়ার ব্রিগেড কল করার জন্য। ইয়াসিন সোজা হয়ে দাঁড়ায়, শাহেদের উদ্দেশ্যে বলে, বউকে কথা দিয়ে এসেছি ভাই, ও ঈশানীকে নিয়ে ফিরবো। সরি দোস্ত, তোর ফায়ার ব্রিগেডের অপেক্ষা করতে পারবো না। তবে যা করবি তাড়াতাড়ি করিস ভাই। বলে চোখের নিমিষে ইয়াসিন ঝাঁপিয়ে পড়ে জ্বলন্ত কারখানার পিছন থেকে। শোনা গেল এক ঝাঁক শোরগোল, কিন্তু ইয়াসিন জানে তার আয়রা বিবিকে দেওয়া কথা খেলাপ করলে মেয়েটা কি ভীষণ রেগে যায়। মিলিয়ে গেল সে আগুন ও ধোঁয়ার অন্তরালে। পিছন থেকে শোনা গেল রনির হিংস্র বিকট হাসি, যেন আজ তার সর্বোচ্চ খুশির দিন। সেই হাসি যেন মৃত্যুর আগে পাওয়া শেষ উল্লাস। চারপাশে আগুনের ফুলকি ছড়িয়ে ছিটিয়ে আছে। ঈশানী আরহানকে নিয়ে যখন দোতলা সিঁড়ি পেরিয়ে নিচতলা সিঁড়ি ধরল, তখনই চারপাশে তাদের আগুন ঘিরে ধরল। ঈশানী চমকে উঠল, ভয় পেল। আরহান নিজেও কয়েক মুহূর্ত মূর্তি হয়েছিল, কিন্তু পরক্ষণে ঈশানীকে ধাক্কা দিল, তাড়া দিয়ে বলল, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে ঈশানী, দ্রুত চলো। ঈশানীও সদ্বিক ফিরে পেল, কিন্তু তার ছোট্ট শরীরে আরহানের ভারী শরীর বোঝা হয়, যেটা নিয়ে তাড়াতাড়ি চলাফেরা করা মুশকিল। আরহান বোধহয় বুঝলো ব্যাপারটা, নিজের শরীরের ভার কিছুটা আলগা করলো, নিজে থেকে চলতে চাইলো, পা দুটো সায় দিল, হাঁটু ভেঙে পড়লো। ঈশানী তৎক্ষণাৎ ধরার চেষ্টা করলো, ঠোঁট ভেঙে কান্না করে দিল, কারণ এতক্ষণে আগুনের মাত্রা আরো বেড়ে আছে। শরীরে তাপ লাগছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আরহান ঈশানীর ব্যাকুলতা বুঝলো বোধহয়, সে ঈশানীর হাত চেপে ধরলো, ঈশানীর ঠোঁটের কিনারায় চুমু সাহস দিয়ে বলল, সাহস হারিয়ে ফেলো না বউ, আমাদের বের হতেই হবে। তোমার এখনো আমার বাচ্চার
মা বাকি হওয়ার, বুঝেছো? আমাকে টেনে তোলো একটু। ফেলে টেনে ধরলো আরহানকে। নিচে নেমে আসছে, কিন্তু চারপাশে সব যেন পুড়ে ভেঙে ভেঙে পড়ছে। ঈশানীর রাস্তায় একটি কাঠের টুকরো ভেঙে এসে পড়ে আটকে দিল। ঈশানী ভয়ে চিল্লিয়ে উঠলো, একটুর জন্য গায়ে পড়েনি। আরহান ঈশানীকে এক হাতে আগলে নিল, সাইডে নিয়ে নিচে নামলো। নিচতলায় এসে আটকে গেল। মূলত আগুন লেগেছে নিচতলায়, সেখান থেকে পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়েছে। এখানে আগুনের তাপ এত বেশি যে চোখে দেখা মুশকিল, আর ধোঁয়ায় নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। ঈশানী কেশে যাচ্ছে, আরহান কেশে যাচ্ছে। ঈশানী নিজের ওড়না একাংশ আরহানের মুখে ধরলো, আর একাংশ নিজের মুখে। তবুও লাভ হলো না, চারদিকে শুধু ধু ধু করছে। মনে হচ্ছে তাদের অঙ্গ ঝলসে যাচ্ছে। তারা আশেপাশে বেরিয়ে যাওয়ার মতো কোনো দরজা খুঁজে পাচ্ছে না। ধোঁয়ার আড়ালে ঢাকা পড়া, যেদিকে যাচ্ছে সেদিকেই পুড়ে পুড়ে কিছু পড়ছে তাদের সামনে। ঈশানী ভয়ে আতঙ্কে আল্লাহকে ডাকতে শুরু করে। আরহানের হাত শক্ত করে খামচে ধরে। কথা বলার মতো অবস্থায় নেই তারা। আরহান ও এক হাতে আটকে ধরে প্রিয়তমাকে। তারা ধোঁয়ার মধ্যে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে বেরোনোর। যেখানে কিছু দেখতে পাওয়ার মুশকিল, সেখানে বেরোনোর রাস্তাটা যেন দুর্নিবার। ঈশানী তবুও এদিক ওদিক ছুটলো, কিছু একটা খুঁজছে, কোনো একটা আশার আলোর জন্য। আরহানের শরীর আরো খারাপ হয়েছে, দুর্বল হয়ে মেঝেতে পড়ে গিয়েছে। দাঁড়ানোর শক্তি নেই। পূর্বের ক্ষত আবার নতুন করে পাওয়ার তাপের প্রভাবে তার বিশাল দেহ ঝিমিয়ে গেছে। ঈশানী শব্দ করে কেঁদে সাহায্য চাইছে, কিন্তু কোথাও নেই। ঈশানী আবার দৌড়ে আসে আরহানের কাছে, আরহানকে ধরে বলে, আপনি চোখ বন্ধ করবেন না, আমরা এক্ষুনি বেরোবো, উঠুন না, উঠুন। ঝরঝর করে কেঁদে ফেলে ঈশানী। আরহানের শরীর ঝাঁকিয়ে যাচ্ছে আর আহাজারি করে যাচ্ছে। আল্লাহ বোধহয় মায়া করলো ঈশানীর উপর। ফেরেশতা হয়ে আওয়াজ পেল ইয়াসিনের, ডেকে যাচ্ছে সে। ভাই, ঈশানী, কোথায় তোমরা? ভাই। ঈশানী দ্রুত উঠে দাঁড়ালো। তাড়াহুড়োয় হাতে এসে লাগলো একটা পোড়া কাঠের টুকরো। ঝলসে গেছে যেন জায়গাটা, এমন ভাবে জ্বলে উঠলো। ব্যথায় আহ করে চোখ মুখ খিচিয়ে নিল, কিন্তু পাত্তা দিল না। ইয়াসিনের জন্য সেও কথা শুনলো। ভাইয়া এদিকে আমরা, ভাইয়া বাঁচান আমাদের। ইয়াসিনের কণ্ঠস্বর এলো। ঈশানী, কোথায় আছো? দেখতে পাচ্ছি না তোমাদের, কথা বলো। আগুনেরা দাউ দাউ করে জ্বলছে। ধোঁয়া সব কুণ্ডলি পাকিয়ে চারদিকে, সব ধোঁয়া দ্বারা আবৃত। কিছু দেখার উপায় নেই, তবুও শুধুমাত্র কণ্ঠস্বর অনুসার এগিয়ে আসলো ইয়াসিন। আরহানকে পেল মেঝেতে। ঈশানীর অবস্থাও শোচনীয়। ঈশানী ইয়াসিনকে দেখে যেন জানে পানি পেল। ইয়াসিনকে তখন তার ফেরেশতা মনে হয়েছে। দৌড়ে গিয়ে বলে, ভাইয়া উনি অসুস্থ হয়ে পড়েছে, ওনাকে ধরুন প্লিজ। ইয়াসিন দৌড়ে যায় সেদিকটায়, আরহানকে কাঁধে তুলে নেয়, এক হাতে ঈশানীর হাত ধরে বেরোনোর জন্য। কিন্তু আগুন কমার বদলে আরো বাড়তে থাকে। যে রাস্তা দিয়ে ইয়াসিন এসেছে সেই রাস্তায় পড়ে আছে বিশাল বড় একটা কাঠের দরজা অংশ বিশেষ। যাওয়ার রাস্তা আর পেল না। তবুও তারা সেদিকে যাওয়ার চেষ্টা করলো। আগুনের তাপে তাদের শরীর পুড়ে যাচ্ছে। কয়েক জায়গায় আগুনের ছ্যাঁকাও খেয়েছে। সেদিকে কারোর লক্ষ্য নেই। প্রাণ নিয়ে বের হয়ে যাওয়ার মূল লক্ষ্য। ইয়াসিন একা থাকলে লাফ দিয়ে যেতে পারতো। কাঁধের উপর একজন বলবান পুরুষ ও পাশে একজন মেয়ে নিয়ে ঘাবড়ে গেল সে নিজেও। ইয়াসিন কি করবে বুঝতে পারলো না। আরহানের চেতনা যত দূর ছিল, সে ইয়াসিনকে পিঠে মৃদু থাপ্পড় দিয়ে শ্বাস আটকে আটকে বলে, আমাকে নামিয়ে নাও ইয়াসিন, ঈশানীকে নিয়ে বেরিয়ে যাও। তিনজন বের হওয়া মুশকিল হবে।